আপনি কি রেগে গেছেন? মেসেজের টোন শুনে রঙ্গন আবার ফোন নিল। হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশান এসেছে, গিয়ে দেখলো ওই নাম্বার। একটা বাচ্চা মেয়ে অ্যাপ্রন পরার ছবি দেওয়া। রিপ্লাই করলো, না, খুশি হয়েছে। আসলেই? রঙ্গন বুঝলো ওই তাকে নিয়ে মজা নিচ্ছে, তাহলে সে কেন বাদ যাবে? সুযোগের সৎ ব্যবহার করতে হয়। বলল, জানিস, আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? খুব ভয়ঙ্কর স্বপ্ন। বলুন শুনি। আমি দেখলাম। কি? না থাক, তুই রেগে যাবি। যাব না, বলুন। শিওর? হ্যাঁ। রঙ্গন হাসে, গুনগুন করতে করতে লিখে, স্বপ্নে দেখলাম তুই আমাকে চুমু খাওয়ার জন্য কান্নাকাটি করছিস। এতক্ষণে ওই সব জোড়াজুড়ি শেষ। বড় বড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। মুহূর্তেই ফোনে হাত থেকে ধপাস করে বিছানায় পড়ে গেল। চোখ মুখ কান বন্ধ করে চেঁচিয়ে উঠল। ছি, না। আরমান রহমান বসার রুমে ছিল। মেয়ের চিৎকারে ছুটতে ছুটতে এলেন। এসে দেখলেন মেয়ে দুই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। কিছুটা ভীতির সৃষ্টি হলো মনে মনে। ওই কি ভয় পেয়েছে? উত্তেজিত কণ্ঠে হাঁসফাঁস করতে করতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? কি দেখে ভয় পেয়েছিস? আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। অরু সকাল সকাল পার্কে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরেছে। অনামিকার শরীরটা খুব একটা ভালো লাগছিল। ভেবেছিল আজকে বাসায় থেকে একটু রেস্ট নেবে, আর তার হলো কই, মেয়ে বায়না ধরে বসলো। সচরাচর মেয়েকে নিয়ে তেমন বের হওয়া হয় না, তাই আজকে আর না করলো না, রাজি হয়ে গেল। ভাবলে আশেপাশে থেকে একটু ঘুরে আসবে, কিন্তু না, অরু নাছোড় বান্দা। আশেপাশে নয়, তার বলা জায়গাতেই যেতে হবে, নইলে সে যাবে না। কি আর করার, মেয়ের কথায় রাজি না হয়ে উপায় আছে? তবে জানালেন এখন নয়, বিকেলের 3টের পর বের হবেন। অরুকে আর পাইকে দাঁত কেলিয়ে হাসতে হাসতে দৌড়। অনামিকা আলমারি খুলে নতুন একটা বরকা বের করে রাখলেন। কালকে অফিস থেকে ফিরে বড্ড ক্লান্ত লাগছিল, তাই আর ধুয়ে দেওয়া হয়নি। এখনও ক্লান্ত লাগছে, থাক, ঘোরাঘুরি শেষে নয় এসে ধুয়ে দেবে। আপাতত একটু ঘুমাবেন ভেবে শুয়ে পড়লো, কিন্তু শুলে কি ঘুম ধরে? আজকে ওইটা কাছে থাকলে তাকেও সাথে করে নিয়ে যেতেন। আর আরমান রহমান, তিনি থাকলে তো আর কথাই ছিল না। বিছানায় শুলে তাদের স্মৃতি মস্তিষ্কে ঘিরে। না পারেন সইতে, আর না পারেন কাউকে কইতে। নিজের জেদের কাছে সংসার সন্তান সব বিসর্জন দিয়েছেন। বড্ড আফসোস লাগে। আরমান রহমানের কাছে ছুটে দিতে ইচ্ছে করে, হাত দুটো ধরে মাপ চাইতে ইচ্ছে করে, শেষ জীবনটুকু তাদের নিয়ে বাঁচতে ইচ্ছে করে, কিন্তু যেতে পারেন না। কেমনে এই মুখে তিনি স্বামীকে দেখাবেন? এত আদর যত্ন করে রাজরানীর মতো করে রাখতে চেয়েছিলেন, কি সে কি করলো মানুষটার সাথে? প্রতিটা রাত তার অশ্রু বিসর্জন দিতে দিতেই যায়। আরমান রহমান যদি একবার মাপ করতেন, সে মরেও শান্তি পেত। এ সকল কথা চিন্তা করতে করতে এক লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। 3:10 ওরও রেডি হয়ে হাজির। অনামিকা মেয়েকেই ডাকতে যাচ্ছিল, কিন্তু তার মেয়ে যে 4G বলার আগেই রেডি। অনামিকা আর লেট করলেন না, আবার ফিরতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। পার্কের সামনে নামিয়ে দিতে ওরও দৌড়ে টিকিট কাউন্টারে চলে গেল। অনামিকা ভাড়া মিটিয়ে 2টো টিকিট নিয়ে ভেতরে ঢুকলো। ওই বাবাকে নিয়ে পার্কের এক বেঞ্চে বসে আছে। অনেক দিন পরে মেয়েকে ফিরে পেয়েছেন, ঘুরতে এসে বড্ড ভালো লাগছে। ভদ্রলোকের তিনি মেয়ের সাথে খোশ গল্প করতে ব্যস্ত। তার কথার জবাবে ওই শুধু হু হা করছে, আর একটু পরপর এদিক সেদিক তাকাচ্ছে। মেয়ের উসকুস করার বিষয়টা ভদ্রলোকের নজরে এলো না। জিজ্ঞেস করলেন, কাউকে খুঁজছিস মা? ওই থতমত খেয়ে তাকালো, জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, কই না তো বাবা। আরমান রহমান আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি আবারও গল্প করতে শুরু করলেন। ওই গল্প শোনার ভান করতে করতে ফোন বের করে আয়সাকে একটা মেসেজ দিল। কোথায় আছে, কখন আসবে লিখে সোজা হয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে আয়সা হাজির। দৌড়ে থেকে ওহিকে হাই করে এগিয়ে এলেন, বললেন, হাই ওহি বেটা, তোমরা এখানে? আরে আন্টি, তুমি এখানে? এই তো একটু ঘুরতে এলাম। তোমরা? আমরাও। বাহ বাহ, তাহলে তো ভালোই হলো, ঘোরাঘুরির সাথী পেয়ে গেলাম। আমরা তো পেলাম। দুজনে এমনভাবে কথা বলছে যেন অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেছে। আরমান রহমান চুপ করে আছেন। তিনি আয়েশাকে খুব একটা পছন্দ করেন না। তার মূল কারণ তাকে পছন্দ করা। তার মুখের রিয়াকশন দেখে আয়েশা বুঝে ফেলেন তার মনোভাব। বললেন, ওহি বেটা, আমি না হয়ে যাই। তোমরা বাবা মেয়ে এসেছো, আমি বোধহয় বিরক্ত করলাম তোমাদের। ওই বাবার দিকে তাকালো। ভদ্রলোক মেয়ের মনোভাব বুঝলেন, ভদ্রতার খাতিরে বললেন, না না, আমাদের সাথে থাকুন, সমস্যা নেই।
ওই একগাল হেসে মাঝে গিয়ে বসে আয়সার জন্য সাইডের জায়গা বের করে দিল। রঙ্গনও এসেছে। মূলত রঙ্গন, ওহি আর অরু মিলে প্ল্যান করেছে আরমান রহমান আর অনামিকার মুখোমুখি দাঁড় করাবেন, আর সেখানে কাবাব মে হাড্ডি হবে আয়সা। অর্থাৎ অনামিকাকে জেলাস ফিল করিয়ে আরমান রহমানের কাছাকাছি আনাই তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তাকে একা আসতে দেয়নি পিটার আর কবির। পার্কে আসার কথা শুনে তারও পিছু পিছু চলে এসেছে। তবে আসার আগে রঙ্গন বারবার ওদের বলে দিয়েছে কোনো ঝামেলা না বাঁধায়। তারও কথা দিয়ে এসেছে কোনো ঝামেলা বাঁধাবে না, বরং ঝামেলা লাগলে তারা মিটমাট করে দেবে। রঙ্গন হাঁটতে হাঁটতে ওদের খুঁজছিল, পাচ্ছিল না, তাই বিরক্ত লাগছিল। আবার ফোনটা বের করে যে মেসেজ দিবে তাও বিরক্ত লাগছিল। তার এমন বিরক্তিভাব কাটতে বুক পকেটে হাত দিয়ে সবে সিগারেটটা বের করতে যাচ্ছিল, তৎক্ষণাৎ ওহির চোখ পড়ল। রঙ্গন আর তা বের করলো না, পকেটে সুন্দর করে সাফাইটের হাত সরালো। অনন্তপর চোখ দিয়ে ইশারা করে তার কাছে আসতে বলল। ওহি নিজেও ইশারা করলো, বোঝানোর চেষ্টা তার মা এখনও আসেনি। তখনই চেক গেল গেটের দিকে। ওরু দূর থেকে তাকে দেখে হাত নাচালো। ওহি মুচকি হাসলো। বাবাকে তারা দেখিয়ে একটা কল করার বাহানা করে উঠে বলল, বাবা, আমার একটা জরুরি কল আছে, একটু আসছি। কিন্তু ওই মাঝখান থেকে উঠে চলে গেল। আরমান রহমান কিনারের দিকে আরেকটু চেপে গিয়ে বসলেন। তা দেখে আয়সা মুচকি হাসলো। পাশ ফিরে তার দিকে ঘুরে বসে বলল, শরীর এখন ভালো মাস্টার সাহেব? আরমান রহমান থমথমে হয়ে রইলেন। এই নামে তাকে অনামিকা ডাকতো। তার মুখে শুনতে ভালো লাগতো। এখন সুযোগ পেলে আয়সাও এটা বলে ডাকে। উত্তর করবে না ভেবেও আবার করলো। জি আলহামদুলিল্লাহ। পাল্টা কোনো কথা বললেন। তিনি এখন গল্প করতেই হবে, তাই খোশ গল্প করতে ওহির বিয়ের প্রসঙ্গ তুললেন। এবার আরমান রহমানও টুকটাক উত্তর করতে লাগলেন এবং নিজের থেকে তার মেয়ের জন্য কিছু শখ আহ্লাদের কথা জানাচ্ছিলেন। ওহি চলে দিতে ওরু মায়ের সাথে আরেকটু এগিয়ে এলো। নিজের পজিশন বুঝে হঠাৎ করে বাবা বলে চিৎকারে দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরলো। আচমকা এমন ঘটনা আরমান রহমান কিছুটা থতমত খেয়ে গেলেন। মেয়ে কোথায় যাচ্ছে তা দেখার জন্য অনামিকও দৌড়ে এলেন। অনন্তপর বহু বছর পর মুখোমুখি হলেন মান অভিমান সিক্ত থাকা দুটো মানবী। দূর থেকে এই দৃশ্য দেখছিল ওহি আর রঙ্গন। ওহি টেনশনে দাঁত দিয়ে নখ কামড়াছিল। রঙ্গন চুপচাপ দেখছিল, আর পিটার আর কবির গুজুর ফুসুর করছিল। ওহি এবার টেনশন চেপে রাখতে না পেরে কথা বলল, চুপ কর। ওহি বড় বড় করে অদ্ভুতভাবে তাকায়। মারামারি মানে? রঙ্গন চুপচাপ তাকিয়ে সামনে, মুখে তার রহস্যময় হাসি। ওহির কথায় সে পাত্তা দিল না, নিঃশব্দে তাকিয়ে রইল। ওহির হাত পা ঠান্ডা হয়ে আসছে। এত চিন্তা কেন হচ্ছে জানে না, শুধু মনে মনে চাচ্ছে কোনো ঝামেলা না হোক। মা আবার আয়সা আন্টিকে অপমান করবে না তো? না, তা করবে কেন? কিন্তু যদি অন্য কিছু ভেবে কথা না বলে চলে যায় তখন কি হবে? তো ভালো লাগে না। নখ কামড়ানো বাদ দিয়ে ফিস করে বলল, এখন কি হবে? খুব ভয় লাগছে আমার। মা যদি কিছু বলে বসে, যদি হিতে বিপরীত হয়। রঙ্গন চোখ না সরিয়ে উত্তর দিল, চুপ কর, ইতিহাস লেখা হচ্ছে, চুপচাপ উপভোগ কর। ওই বিরক্তিকর কণ্ঠে বলল, আপনি না সিরিয়াস হতে পারেন না কোনো সময়? তুই চাস তোর মা বাবা আবার এক হোক? ওই মাথা নাড়িয়ে সম্মতি দিল। রঙ্গনের ঠোঁটে রহস্যময় হাসি। মৃদু স্বরে বলল, দেখতে থাক কি হয়। পিটার আর কবির পিছন থেকে ফিস করে বলে উঠল, আমরা কি ওখানে যাব? রঙ্গন হাত তুলে থামিয়ে দিল। চোখ গরম করে ওদের দিকে তাকিয়ে বলল, না, চুপচাপ দাঁড়া। 90 দশকের নায়ক নায়িকার আই কন্ট্যাক্ট শুরু হয়েছে, তোরা কি করবে? আরমান রহমান অনামিকার মুখের দিকে তাকিয়ে চুপ করে রইলেন, যেন চোখ দিয়ে হাজার কথা বলে দিচ্ছেন। অনামিকার চোখ সরিয়ে ফেললেন। সেই চেরোচেনা চোখের সাথে চোখ মেলাতে কষ্ট আর লজ্জায় জর্জরিত হয়ে মাথা নিচু করে রইলেন। এতদিন না বলা কথা গলায় এসে দলা পাকিয়ে গেল। ওরও তবুও দুজনের মাঝে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে তার মা বাবা পাশাপাশি, কেউ কোনো কথা বলছে না। আরমান রহমান করুণ চোখে তাকিয়ে আছে। এতদিন পরেও নিজের সুপ্ত অনুভূতি লুকিয়ে রাখতে পারলেন, তাই নিজেই আগে কথা বললেন, কেমন আছো? অনামিকা অবাক হলো। ভেবেছিল অরুর বাবা হয়তো কথা বলবে না, চলে যাবে, কিন্তু না, এই মানুষটা এমন অদ্ভুত কেন? শুকনো গলায় জবাব দিতে চাইলেন, ভালো নেই, ভালো থাকার অভিনয় করতে শিখে গেছে। কিন্তু বলতে পারলেন না। কোথাও একটা জড়তা কাজ করছে, তাই বলল, আলহামদুলিল্লাহ, এই তো আছি। আপনি? আরমান রহমান একটু থমকে গেলেন, কিন্তু কিছু বললেন না। আশেপাশে মানুষজন আয়সা কিছুটা দূরে দাঁড়িয়ে, কিন্তু দৃষ্টি তাদের দিকেই। চোখাচোখি হতেই অনামিকা দৃষ্টি ঘুরিয়ে নিলেন। ভেতরে ভেতরে
কষ্ট ও রাগ হচ্ছে, সাথে অভিমানও। এই মহিলা এখনও আছে, এত বছর পরও কি তার জায়গাটা খালি থাকবে এমনটি আশা করেছিল সে? সত্যি কি সে খুব বেশি দেরি করে ফেললো? উনি কি আর একটু অপেক্ষা করতে পারতেন না? মনে মনে আয়েশাকে দেখে কিছুটা ঘৃণার অপমান অনুভব করলেন, তবুও মুখে কিছু বললেন না। আরমান রহমান নরম গলায় মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমার ছোট আম্মা কেমন আছে? ওরু দাঁত কেলিয়ে হাসলো, বলল, বিন্দাস আছে বাবা। তুমি কেমন আছো? তুমি নাকি অসুস্থ হয়ে গেছিলে, হসপিটালে ভর্তি ছিলে। আমাকে তো বললে না। হসপিটালে ওসব অখাদ্য খাবার খেলে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। মা যদি রান্না করে না দিত আমি নিয়ে যেতাম। তুমি বলনি কেন? লাস্ট লাইনটা মুখ ভার করে বলল। ভদ্রলোক একটু হেসে বললেন, আমার মাটা দেখি অনেক বড় হয়ে গেছে। আর আমার হসপিটালে খাবার খাইনি, বাড়ির খাবার খেয়েছিলাম। ওরু মায়ের দিকে একবার তাকালো, অনন্তপর ভুরু কুচকে বাবাকে আমার জিজ্ঞেস করলো। কার বাড়ির খাবার? আরমান রহমানের এখন একটু জড়তা কাজ করছিল, তিনি চাচ্ছিলেন না কথাটা বলতে। আয়েশা তার মনোভাব দিকে বুঝে ফেললেন, ওরুকে হাত ধরে কাছে টেনে এনে বললেন, আব্বা, এই ছোট্ট ওরুপরিটা কত বড় হয়ে গেছে। আমি পাঠিয়েছিলাম। শোনো, গতবার তো রান্না করে আমি দিয়েছিলাম, এবার থেকে না হয় তুমি দিও। ওরু গম্ভীর হওয়ার ভান ধরে বলল। তুমি কেন দিয়েছিলে? আয়েশা কিছুটা বিব্রত বোধ করলো, তবুও হেসে বলল, কারণ আর কেউ ছিল না বলে। ও ওরু কোমরে হাত দিয়ে বলল, কে বলেছে কেউ নেই? আমি আছি, মা আছে। তখন তো ছিলে না। কিন্তু এবার থেকে থাকবো, বুঝেছো? ওরু আর আয়েশার নীরব কথা কাটাকাটি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন এতক্ষণ দুজনে। এবার আরমান রহমান কথা বললেন, ওরুমা অমনভাবে বলে না আন্টি হয়। একটা অস্বস্তিকর নীরবতা। দুজনে অনেক কিছু বলতে চান, কিছু বলতে পারছেন না। অনামিকা চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে, জ্বলে পুড়ে ছাড় খাড় হয়ে যাচ্ছে তার পরাণ। তাকে এমন চুপসে যেতে দেখে হঠাৎ আয়েশা এগিয়ে এসে বললেন, চিনেছেন আমাকে? কতদিন পর দেখছি আপনাকে। অনামিকা ভদ্রভাবে বললেন, চিনেছি। আপনার বদল হয়নি এখনো, ঠিক আগের মতোই সুন্দরী আছেন। আপনিও? অনামিকা একবার তার দিকে আর একবার স্বামীর দিকে তাকিয়ে বললেন, ভালোই আছেন না? আয়েশার ঠোঁটে জমে থাকা হালকা হাসিটা একটু টলে উঠল। আরমান রহমান বুঝলেন পরিবেশটা ভারী হয়ে যাচ্ছে। সে যে ভুল বুঝেছে নিমেষেই বুঝে ফেললেন। কথাটা ঘোরাতেই বললেন, চলো একটু সামনে গিয়ে বসি সবাই মিলে। আয়েশা তারা দেখিয়ে বললেন, আপনারা যান, আমার এখন একটু কাজ আছে, পরে আবার দেখা হবে। বলে দ্রুত স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু ওরু যেতে দিল না। ওরু হাত টেনে ধরে বলল, আর একটু সময় থাকো, কথা আছে আমার তোমার সাথে। অনামিকা কিছু না বলে চুপচাপ হাঁটতে শুরু করলেন। পেছন পেছনে আয়েশা আর আরমান। ওরুর বাবা হাত ধরে হাঁটছে। অন্যদিকে দূরে দাঁড়িয়ে ওহি ধীরে বলল, মা চুপ আছে, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, কিন্তু মুখে মিথ্যা হাসি। রঙ্গন জবাবে বলল, মনের মধ্যে ঘূর্ণিঝড় চললে মুখে কৃত্রিম রোদ ফোটাতে হয়। তোর মা এখন ওটাই করছে। পিটার ফিস ফিস করে বলল, তাহলে কি কেস উল্টা হয়ে যাবে? উনি ফিরে যাবেন না? কবির মুচকি হেসে বলল। ওহি রেগে তাকালো। রঙ্গন মাথায় একটা চাটি মেরে বলল, তোর মুখ বন্ধ রাখ, খুললেই ফালতু কথা বের হয়। আবার কিছু বলতে চাইলো, বোধহয় তার আগেই রঙ্গন চোখ রাঙালো। সঙ্গে সঙ্গে থেমে মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে রইল। ওই প্রচণ্ড টেনশন হচ্ছিল, দাঁত দিয়ে নখ কামড়াচ্ছিল। যদিও এই কাজটা সে নিজেও পছন্দ করে না, তবুও টেনশনে কি করছে না করছে ঠিক নেই। রঙ্গনকে প্রশ্ন করলো, আপনার কি একটুও টেনশন হচ্ছে না? রঙ্গন সরু চোখে তাকায়। সহজ স্বাভাবিকভাবে উত্তর দিতে পারত, কিন্তু দিল না। টেনে হালকা ব্যঙ্গ মিশিয়ে বলল, আমার কি ডেলিভারি হচ্ছে যে টেনশন করব? ওই ভুরু কুচকে তাকায়, একটু বিরক্তি একটু কৌতূহল। থমথমে মুখে জানতে চাই, আপনি সবসময় এমন কথা ঘুরিয়ে বলেন কেন? রঙ্গন হেসে ফেলে বলে, কারণ সরাসরি বলতে আমার ভালো লাগে না। আর তুই তো জানিস আমি তেরা লোক।
বেঞ্চে বসার পর কিছুক্ষণ কেউ কিছু বলে না। পাশে বসে থাকা আয়শা চেষ্টা করছিল পরিস্থিতি সহজ করতে।